একটি চমৎকার ইনভেস্টিগেশন রিপোর্ট করেছে এবং সেখানে লিখেছে যে কিভাবে ফেসবুকে পোস্ট বুস্ট করে আওয়ামী লীগ জুলাই আন্দোলনের যারা সাপোর্ট করছে তাদেরকে টার্গেট করতেছে। আমি দুটো আগে খেয়াল করেছি, আওয়ামী লীগের হাতে আর কোনো কাজ নাই। আওয়ামী লীগ যে টাকা কামিয়েছে অবৈধভাবে, এগুলো কন্টিনিউ শুধু ফেসবুকে বুস্ট করতেছে কোটি 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 টাকা। তো এরকম একটা নিউজ লিখেছে মিনহাজ আলম, ধন্যবাদ জানাই তাকে। তিনি লিখেছেন যে গুম, মানবতা বিরোধী অপরাধের পৃথক 3টি মামলায় বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তা, যাদের মধ্যে রয়েছে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর বা সংক্ষেপে ডিজিএফআই এর সাবেক কয়েকজন প্রধানও রয়েছেন, তাদের বিচার সম্প্রতি শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে 2টি মামলায় সাবেক ও কর্মরত মিলিয়ে 24 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গত 9 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং এর প্রেক্ষিতে 22 অক্টোবর বর্তমানে কর্মরত 15 জন কর্মকর্তাকে আদালতে হাজিরের পর তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। তো এই মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এবং পতিত ফ্যাসিবাদ শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তার বিগত 15 বছরের শাসনামলে নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা দ্বারা সংগঠিত গুম এবং খুনের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের দাবি সামনে আসতে থাকে এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা ও ব্যক্তিবর্গ অব্যাহতভাবে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার দায়ী কর্মকর্তাদের বিচারের দাবিতে সোচ্চার ছিলেন। এর মধ্যে চলতি বছরের জুন মাসে নিরাপত্তা বাহিনীগুলোর বিভিন্ন ইউনিট কর্তৃক বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘনের কর্মকাণ্ড বিস্তারিত তুলে ধরে সরকারের কাছে জমা দেয় গুম কমিশন আনফোল্ডিং দ্য ট্রুথ, এ স্ট্রাকচারাল ডায়াগনোসিস অফ এন্ডোর্সমেন্ট ডিসঅ্যাপিয়ারেন্স অফ বাংলাদেশ শিরোনামে গুম কমিশনের এই প্রতিবেদন ডক্টর ইউনূসের কাছে জমা দেওয়া হয়। তো এই গুম খুনে নিরাপত্তা বাহিনীর ভূমিকার উপর জুন মাসে যখন গুম কমিশনের রিপোর্টটা জমা দেওয়া হয় ডক্টর ইউনূসের কাছে, এবং এরপরেই কিন্তু বিচারের দাবি জোরালো হতে শুরু করে এবং সর্বশেষ অক্টোবর মাসে ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের বিচারের প্রক্রিয়া শুরু হয়। তখন এর সমান্তরালে অনলাইনেও চলতে থাকে একটি ব্যাপক সংঘবদ্ধ বেনামি প্রচারণা, যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়াকে নিয়ে নানা প্রশ্ন তোলা হচ্ছে। এই বিচারকে নাটকের বিচার, সাজানো স্ক্রিপ্ট বলে অভিহিত করা হচ্ছে এবং এই অভিযুক্ত সেনা কর্মকর্তারা সবাই নির্দোষ বলে উপস্থাপন করা হচ্ছে এবং বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে সোচ্চার এমন যেসব ব্যক্তি আছে তাদেরকে নেতিবাচক ভাবে উপস্থাপন করে শত শত বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। যেমন আমান আজমি, তারপরে বেস্টার আরমান, যারা গুম ছিলেন, তলিয়া পা, এদেরকে নেতিবাচক ভাবে উপস্থাপনা করে শত শত ফেসবুকে বুস্ট করা হচ্ছে পোস্টগুলো। এই প্রচারণায় অংশ নেওয়া অন্তত 67টি ফেসবুক পেজকে চিহ্নিত করেছে দ্য ডিসেন্ট, 67টা। এর মধ্যে কিছু পেজ গত 1 থেকে 2 মাসের মধ্যে জন্ম নেওয়া, আগে ছিল না, এবং কিছু পুরানো পেজ যেগুলো মাঝে মাঝেই বাংলাদেশ সেনাবাহিনী সংক্রান্ত ইস্যুতে ইতিবাচক বিভিন্ন পোস্ট দেওয়া হয়ে থাকে। অনুসন্ধানে দেখা গিয়েছে দ্য ডিসেন্ট এসব পেজে গত জুন মাস থেকে এই বর্তমান অক্টোবর 26 তারিখ পর্যন্ত মোট 547টা বিজ্ঞাপন খুঁজে পেয়েছে। ও যে পোস্ট দিয়ে ফেসবুকে টাকা দিয়ে বুস্ট করা, এটাকে বিজ্ঞাপন বলে, যারা জানেন না তাদেরকে বলি। বিজ্ঞাপন খুঁজে পেয়েছে 547টি, যেগুলোতে গুম ও খুনের জন্য দায়ী নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থার এই অভিযুক্ত কর্মকর্তাদের বিচারের জন্য সোচ্চার কয়েকজন ব্যক্তিকে নেতিবাচক ভাবে উপস্থাপন করে প্রচার করা হয়েছে। অনুসন্ধানকৃত বিজ্ঞাপন বা এই ফেসবুক বুস্ট পোস্টের সময়কাল চলতি বছরের জুন মাসের শুরু থেকে অক্টোবর মাসের 26 তারিখ পর্যন্ত। অর্থাৎ যেসব বিজ্ঞাপন বা পোস্টের কথা এই রিপোর্টে আমরা উল্লেখ করব পরবর্তীতে, সেগুলো জুন মাসের 3 তারিখ থেকে অক্টোবর মাসের 26 তারিখের মধ্যে ওইসব পেজে পোস্ট করা হয়েছে। এবং এই সময়কালের আগেও একই ইস্যুতে অল্প কিছু বিজ্ঞাপন পাওয়া গেলেও জুন মাসের 3 তারিখ থেকে প্রচুর বেড়ে গিয়েছে
মানে সরকারের বিরুদ্ধে, আন্দোলনকারীদের বিরুদ্ধে, এবং যারা এই বিচার চায় গুম খুনের এদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে এগুলো বুস্ট করানোর সংখ্যা জুন মাসের 3 তারিখ থেকে ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। এই কারণে এই জুন মাসকেই দ্য ডিসেন্ট অনুসন্ধানের শুরুর মাস বলে ধরেছে। তো এই সময়রেখার মধ্যে বিজ্ঞাপনের বাইরেও এসব পেজ থেকে প্রতিদিন নিয়মিতভাবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ, রাজনৈতিক, উদ্দেশ্যমূলক, পক্ষপাতমূলক ইত্যাদি শব্দ দ্বারা ফ্রেম করে মানে কন্টেন্ট প্রকাশ করা হয়েছে। এবং অনুসন্ধানে এই প্রচারণাটিকে সংঘবদ্ধ এবং সমন্বিত বলে বেশ কিছু লক্ষণ পাওয়া গেছে, যেটা একটা গ্রুপ আছে, তারা এগুলো পরিকল্পিতভাবে করতেছে। যেমন একই ক্যাপশন বা ফটো কার্ড অল্প সময়ের ব্যবধানে অনেকগুলো পেজ একসঙ্গে পোস্ট করা হয়, এবং এসব পোস্ট ও ফটো কার্ড নতুন পুরানো মিলিয়ে বহু পেজে কাছাকাছি সময়ের এই বিজ্ঞাপন হিসাবে প্রমোট করে রিচ বাড়ানো হয়। আপনি জানেন যে খুব এক্সপেন্সিভ এখন বুস্ট করা, কোটি কোটি টাকা বুস্ট করে। সেই সঙ্গে পেজগুলোতে নির্দিষ্ট কিছু হ্যাশট্যাগের ঘন ঘন ব্যবহার করা হয়, যেমন তারপরে হ্যাশট্যাগ আইসিটি, হ্যাশট্যাগ আর্মি, হ্যাশট্যাগ বুম, হ্যাশট্যাগ ডিজিএফআই, হ্যাশট্যাগ মিডিয়া ট্রায়াল, হ্যাশট্যাগ ফেক নিউজ। এরকম প্রত্যেকটা পেজে পোস্ট বুস্ট করে এরকম হ্যাশট্যাগ গুলো ব্যবহার করা হয়, এবং এসব পেজের পোস্টগুলোকে এই বুস্ট করা বা বিজ্ঞাপন হিসেবে প্রমোট করার টাইমও অনেক ক্ষেত্রে উভয় মিলে যায়। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে একটা পোস্ট দিয়ে বুস্ট করা হয়েছে, যেখানে পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে পিনাকি ভট্টাচার্যের জীবন যেন এক রং বদলানো নাটক। বামপন্থী থেকে ইসলামপন্থী, ব্যবসায়ী থেকে নির্বাসিত ব্লগার, ইতিহাস বিকৃতি, ভেজাল ওষুধ কেলেঙ্কারি এবং উস্কানিমূলক প্রোপাগান্ডা দিয়ে তিনি নিজেকে আলোচনা রাখলেও থেকে গিয়েছেন নৈতিক দায় এড়িয়ে যাওয়া এক দায়িত্বহীনতার প্রতীকে। তো নিশ্চয়ই সন্দেহ নেই এটা আওয়ামী লীগ করেছে। তো এই ফেসবুক পোস্টটা মানে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ফেসবুক পোস্ট বাংলা জেড, গণতন্ত্র টকশো, উইকিলিক্স V2, বাংলার বাণী, ফ্লাশ ফিড, সময়ের অসঙ্গতি নামের পেজগুলোতে এই মাসের 4 অক্টোবর সকাল ঠিক 7টায় একসঙ্গে বুস্ট করা হয়েছে, যাতে রিচ বেড়ে সবার কাছে যায়। একসঙ্গে বুস্ট করছে সবগুলো পেজ থেকে ঠিক একই ধরনের পোস্ট পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে। এই কথাগুলো এরকম উদাহরণ আরো আছে। তার আগের দিন 3 অক্টোবর মানে এই মাসেরই সকাল 7টায় 4টা পেজে ঠিক একই সময়ে বিজ্ঞাপন আকারে বা ফেসবুক পোস্ট দিয়ে বুস্ট করা হয়েছে, ডলার খরচ করে প্রমোট করা হয়েছে। নিচের ক্যাপশন লেখা পোস্টটা ক্যাপশন হচ্ছে যে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ভাঙচুর ছিল এক আত্মঘাতী পদক্ষেপ, ফ্যাসিস্ট সরকারের পতন তো হয়নি, বরং তাদের প্রতি সহানুভূতি বেড়েছে। এমন ধ্বংসাত্মক কর্ম শুধু দেশের মর্যাদা ক্ষুণ্ণ করেছে আর আন্তর্জাতিক অঙ্গনে কলঙ্ক ডেকে এনেছে। হ্যাশট্যাগ পিনাকি ভট্টাচার্য, হ্যাশট্যাগ FB লাইফস্টাইল, হ্যাশট্যাগ ফর ইউ পেজ। এভাবে পোস্টটা 67টা ফেসবুক পেজের 547টা বিজ্ঞাপনের মধ্যে 541টা ঠিক সকাল 7টায় প্রমোট করা হয়েছে। 541টা পোস্ট ঠিক সকাল 7টায় ডলার দিয়ে ফেসবুকে বুস্ট করানো হয়েছে, আর 4টা তার 1 ঘন্টা পরে সকাল 8টায় করা হয়েছে। এবং এইসব বিজ্ঞাপনে ব্যবহৃত যে উপাদানগুলো আছে, যে পোস্টগুলো দেয়, এই পোস্টগুলোতে ফটো কার্ড, মিম, কখনো এডিটেড ডিপফেক ভিডিও, AI দিয়ে তৈরি করা ভিডিও দিয়ে প্রমাণ পাওয়া গিয়েছে। এবং এই যে পোস্ট দিয়ে যে বুস্ট করায়, এইসব টেক্সটে অনেক ক্ষেত্রে অনেক আবেগ ঘন ভাষা ব্যবহার করে কিছু কিছু ক্ষেত্রে অপেশাদার নেতিবাচক বিশেষণ ব্যবহার কিংবা সমালোচিত ব্যক্তির নাম বিকৃতিও করা হয়েছে ইত্যাদি পরিলক্ষণ দেখা গিয়েছে। তো এই 547টা যে বিজ্ঞাপন ওয়ালা ফেসবুক ছাড়াও এই ফেসবুক পেজগুলোতে আরো বহু কন্টেন্ট, টেক্সট, ছবি, ভিডিও রয়েছে, যেগুলোতে একই রকম বক্তব্য দাবি প্রচার করা হয় কিন্তু বুস্ট করা হয় না। যদিও এরকম পোস্টের মোট সংখ্যা নিরূপণ করা সম্ভব হয়নি, তবে বেশি বিজ্ঞাপন প্রচার করা 10টা ফেসবুক পেজ, এই পেজে মোট 325টা বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি বিজ্ঞাপন প্রচার করা এই পলাতক লীগের 10টা পেজ,
ওর 10টা পেজে হাজার হাজার ডলার, মানে লাখ লাখ ডলার যেগুলো বুস্ট করায়। একটা হচ্ছে গণতন্ত্র টকশো, এখানে এখানে বুস্ট করা হয়েছে 41টি পোস্ট। বাংলার বাণী বুস্ট করা হয়েছে 39টি পোস্ট। বাংলা ইমোশন 37টি পোস্ট বুস্ট করা হয়েছে। উইকিলিক্স V2 35টি পোস্ট বুস্ট করা হয়েছে। সময় অসঙ্গতি 34টি, ফ্ল্যাশ ফিড 33টি, বাংলা জেড 31টি, এক্সপ্রেস নিউজ 26টি, ভয়েস অফ রাইটস 26টি, আওয়াজ উদা বাংলাদেশ 23টি। তো এই 10টায় সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেওয়া হয়েছে এবং দ্য ডিসেন্ট সংঘবদ্ধ প্রচারণাটি অনুসন্ধান ও বিশ্লেষণ করে এর ধরন এবং কিছু বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করেছে। এটা উল্লেখ করা প্রয়োজন যে প্রচারণায় অংশ নেওয়া পেজগুলো যেসব তথ্য বা বক্তব্য ব্যবহার করেছে সেগুলো সত্য মিথ্যা যাচাই করে দেখেনি দ্য ডিসেন্ট, বড় একটা নির্দিষ্ট বিষয়ে বেনামি ও একটি সংঘবদ্ধভাবে যে আওয়ামী লীগের প্রচারণার গতি প্রকৃতি এবং তার বৈশিষ্ট্য কি তাই কিন্তু খুঁজে বের করেছে অনুসন্ধানী। এখন তারা পোস্টে সঠিক লিখেছে না ভুল লিখেছে নাকি মিথ্যা লিখেছে নাকি গুজব লিখেছে এটা ডিসেন্ট দেখে নাই। ডিসেন্ট দেখেছে যে আসলে কিভাবে এগুলো করা হচ্ছে, সংঘবদ্ধ চক্রটা কিভাবে অর্গানাইজ করতেছে, কিভাবে পোস্ট করতেছে, এইসব বিষয়ই ডিসেন্ট অনুসন্ধান করেছে। তো কি প্রচার করা হচ্ছে, তো এই সংঘবদ্ধ অনলাইন প্রচারণায় পোস্ট করা বিজ্ঞাপনগুলোতে আসলে কি প্রচার করা হচ্ছে এবং হচ্ছে। এই যে এই ফেসবুক পোস্ট বুস্ট করা হচ্ছে তার যেসব ব্যক্তির বিরুদ্ধে, তার মানে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে আসলে খুব বেশি করে এই পোস্টগুলো বুস্ট করা হচ্ছে এবং যেসব ব্যক্তির বিরুদ্ধে এই পলাতক লীগরা বুস্ট করতেছে তার ভিতরে 1 নম্বরে আছেন লেখক ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, 2 নম্বরে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান নাসির, 3 নম্বরে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান, আর 4 নম্বরে আছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান, 5 নম্বরে আছেন বাংলাদেশ সরকারের গুম তদন্ত কমিশন সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস, 6 নম্বরে আছেন সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসেন এবং 7 নম্বরে আছেন সাংবাদিক ও ইউটিউবার কনক সরোয়ার। এর মধ্যে সবচেয়ে বেশি 416টি পোস্ট বুস্ট করা হয়েছে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে। এরপর সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে পোস্ট দিয়ে বুস্ট করা হয়েছে 129টি বিজ্ঞাপনে। সাংবাদিক কনক সরোয়ারের বিরুদ্ধে পোস্ট দিয়ে বুস্ট করা হয়েছে 57টি বিজ্ঞাপনে। লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে 100টি বিজ্ঞাপন প্রচারিত হয়েছে, আর কর্নেল হাসিনুর রহমানের বিরুদ্ধে পাওয়া গেছে 65টি, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের বিরুদ্ধে 24টি এবং গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিসকে নিয়ে প্রচার করা হয়েছে 10টি বিজ্ঞাপন। অনেকগুলো বিজ্ঞাপনে আবার এদের সবারই নাম ছিল, অনেকগুলো বিজ্ঞাপনের ভিতরে একাধিক লোকের নাম ছিল। পিনাকির বিরুদ্ধে প্রচার করা কিছু বিজ্ঞাপনে আবার ইলিয়াস এবং কনক সরোয়ারের নাম এবং লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমানের নামও ছিল। তো এই ধরনের যে পোস্টগুলো বুস্ট করা হয় এসব পোস্ট সাধারণত এদেরকে মানে পিনাকি ভট্টাচার্য ইলিয়াসদেরকে গুজববাজ, রাষ্ট্রবিরোধী, বিদেশি এজেন্ট ইত্যাদি বিশেষণে বিশেষায়িত করা হয়েছে। কোন কোন বিজ্ঞাপনে আবার এই পিনাকি, ইলিয়াস, তারপরে কনক সরোয়ার, তারপরে এই হাসান নাসির, হাসিনুর রহমান, নাবিলা ইদ্রিস এদেরকে গ্রেপ্তারের আহ্বান করা হয়েছে। তো মোট 547টি বিজ্ঞাপনের জন্য জুন মাস থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উপরোক্ত ব্যক্তিবর্গের বিরুদ্ধে খরচ হওয়া টাকার পরিমাণ সর্বনিম্ন 70,000 থেকে কয়েক লক্ষ পর্যন্ত হতে পারে। আচ্ছা, এটা কি টাকা না ডলার? এটা লেখা হয় নাই। 70,000 থেকে কয়েক লক্ষ পর্যন্ত, সম্ভবত ডলারই হবে। উপরিউক্ত ব্যক্তিদের নেতিবাচক হিসাবে উপস্থাপনের পাশাপাশি আরো কিছু বিষয়ে ফেসবুক বুস্টের এই কন্টেন্ট খুঁজে পাওয়া যায়। যেমন বিজ্ঞাপনগুলোতে সেনাবাহিনী এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পেশাদার, সুশৃঙ্খল এবং জাতির গর্ব হিসাবে তুলে ধরা হয়েছে। সেনাবাহিনীকে বাংলাদেশের স্থিতি নিরাপত্তার প্রতীক বলা হচ্ছে। পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর বা ডিজিএফআই কে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে উল্লেখ করা হয়েছে অনেক বিজ্ঞাপনে। একই সঙ্গে অপরাধ ব্যক্তির, প্রতিষ্ঠানের নয়, এরকম বহু বিজ্ঞাপন দেওয়া হচ্ছে ফেসবুকে। তো দ্য ডিসেন্ট এক বিশ্লেষণ করে দেখেছে যে বিজ্ঞাপনগুলোর মূল যে 7 জন ব্যক্তির বিরুদ্ধে আমি আগে উল্লেখ করলাম, পিনাকি ভট্টাচার্য সহ 7 জন ব্যক্তির বিরুদ্ধে উল্লেখ করা হয়েছে, তাদের ব্যাপারে একটা বিষয় কমন, আর তা হলো এই ব্যক্তিগুলো মানে এই পিনাকি, ইলিয়াস, কনক, তারপরে হাসান নাসির, হাসিনুর, লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ, নাবিলা ইদ্রিস সহ এদের বিরুদ্ধে যে সংঘবদ্ধতা চলতেছে, এরা সবাই কিন্তু
এই বহুদিন ধরে নিরাপত্তা বাহিনী যে গুম খুনের সঙ্গে জড়িত, এদের বিচারের দাবিতে কিন্তু এই লোকগুলো সোচ্চার। এবং একই সাথে এই 7 জন ব্যক্তির কয়েকজন বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর কিছু সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে লেখালেখি করছেন বা ভিডিও করছেন। কিছু ক্ষেত্রে এইসব লেখালেখির ভাষা আক্রমণাত্মক ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে আবার ওনারা অনির্ভরযোগ্য সূত্রের উপর ভিত্তি করে লেখালেখি করেছেন বলে বা ডিসেন্টের রিভিউতে পরিলক্ষিত হয়েছে। মানে বলা হয়েছে যে আওয়ামী লীগ যেই লোকদের টার্গেট করেছে, যে পিনাকি বাজাজ, শৈল হোসেন সহ, তারা বেশিরভাগই সবসময় এই অভিযুক্ত সেনাদের বিচারের জন্য সোচ্চার ছিলেন। বাট সেনাপ্রধানের বিরুদ্ধে নিয়মিত লিখলেও অনেক কিছু তারা লিখতেন অনির্ভরযোগ্য সূত্রের উপর ভিত্তি করে। এটা বা ডিসেন্টের রিভিউতে পরিলক্ষিত হয়েছে। 9 অক্টোবরের যে 2টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, এর মধ্যে একটি মামলার বাদী হলেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, যিনি টকশোতে এসেছেন কয়েকবার। তো মেট্রো নিউজের 2022 সালের প্রতিবেদন অনুযায়ী তাকে 2018 সালে গুম করে ডিজিএফআই এর গোপন কারাগারে রাখা হয়। 2020 সালে ছেড়ে দেওয়া হয়। 2024 সালের 9 অক্টোবর 11 জনের নাম উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। এরপর থেকে ফেসবুকে তাকে নিয়ে শুরু হয় নেতিবাচক প্রচারণা। অন্তত 6টা ফেসবুক পেজ থেকে তাকে নিয়ে চলছে ধারাবাহিক ক্যাম্পেইন। কোথাও অভিহিত করা হয়েছে একজন গুমকারী প্রাক্তন সেনা অফিসার, কোথাও বলা হচ্ছে তিনি ক্রসফায়ার স্পেশালিস্ট, এবং তাকে নিয়ে প্রায় সবগুলো ফেসবুক পোস্টের বুস্ট পোস্টে বলা হয়েছে হাসিনুর রহমান ন্যায় বিচার নয়, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেছেন। যে 6টি ফেসবুক পেজ থেকে টাকা খরচ করে বিজ্ঞাপন আকারে লেফটেন্যান্ট কর্নেল হাসিনকে নিয়ে নেতিবাচক প্রচারণা জানা হচ্ছে, সেগুলো হচ্ছে কাগজের গল্প, এক্সপ্রেস নিউজ, রঙিন চশমা, ভাইরাল ফ্যাক্ট, পাওয়ার অফ পিপল এবং গণটক স্বতন্ত্র। এই 6টা পেজের 3টি গত সেপ্টেম্বর মাসে খোলা হয়েছে, আর বাকি 2-3 বছর আগে খোলা। এবং হাসিনুরের বিরুদ্ধে আরো বিভিন্ন পেজ থেকে অন্তত 65টি ফেসবুক পোস্ট বুস্ট করা হয়েছে। এই পেজগুলো থেকে শুধু কর্নেল হাসিনই নয়, সেনাবাহিনীর আরো 2 জন লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান এবং ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের বিরুদ্ধেও এই ফেসবুক পোস্ট বুস্ট করা হচ্ছে। এসব বিজ্ঞাপনে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান সম্পর্কে বলা হয়েছে তিনি সেনাবাহিনী এবং সেনাবাহিনী নিয়ে প্রতিনিয়ত গুজব ছড়ান। এছাড়াও তাকে খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদ এবং কর্নেল হাসিনুরের গুণে সম্পৃক্ত, পরে বিদেশে বসে সেনাবাহিনী বিরোধী গুজব বাণিজ্য চালানো উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা হিসেবে উল্লেখ করা হয়েছে, যার মূল লক্ষ্য হচ্ছে সেনাবাহিনীর মনোবল ভাঙা এবং রাষ্ট্রকে দুর্বল করা। এবং একাধিক পেজ থেকে তাকে গ্রেপ্তারের দাবিও তোলা হয়। কর্নেল মোস্তাফিজ ও মোস্তাফিজ কিওয়ার্ড দিয়ে সার্চ করে মেটার অ্যাড লাইব্রেরিতে তাকে নিয়ে নেতিবাচক অন্তত 100টি বিজ্ঞাপন পাওয়া গিয়েছে, যা এই বছরের মে মাস থেকে চলতেছে। এছাড়াও গত 24 সালের 5 আগস্টের আগেও তাকে নিয়ে বিভিন্ন নেতিবাচক বিজ্ঞাপন পাওয়া যায় মেটার অ্যাড লাইব্রেরিতে, মানে হাসিনা পালির আগেও। কর্নেল হাসিনকে নিয়ে প্রচারণা চালানো 6টি পেজের অন্তত 5টিতেই কর্নেল মোস্তাফিজ সম্পর্কে নেতিবাচক বিজ্ঞাপন পাওয়া যায়। আরেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান নাসিরকে নিয়ে অন্তত 24টি বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। এসব বিজ্ঞাপনে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের বক্তব্য ও আচরণকে সেনাবাহিনীর গোপনীয়তা লঙ্ঘন, মনোবল ও নিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং রাজনৈতিক বিতর্কে টেনে আনা হিসাবে চিত্রিত করা হয়েছে। তো 5 আগস্টের পর ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে সেনা সদরে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং এই প্রসঙ্গটি টেনে একাধিক বিজ্ঞাপনে অবাঞ্ছিত ঘোষণার সিদ্ধান্তকে প্রতিরোধমূলক ও যুক্তিসঙ্গত বলে অভিহিত করা হয়েছে। আপনারা জানেন যে হাসান নাসির সেনা সদরে অবাঞ্ছিত, তাকে পার্সোনাল গণনা করছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তো এটাকে তারা ফেসবুক পোস্টে বুস্ট করে প্রতিরোধমূলক ও যুক্তিসঙ্গত বলে অভিহিত করেছে এবং হাসান নাসির এবং কর্নেল মুস্তাফিজকে নিয়ে অন্তত 14টি ফেসবুক পেজে বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। ফেসবুক পেজের নামগুলো হচ্ছে সিঙ্গেল স্কোয়াড, নেসপ্যাপ, বাংলাজেড, জনগণের কণ্ঠস্বর, বাঙালি ইমোশন, আমাদের ব্রহ্মপুত্র বাই সেবা হট নিউজ, চেতনার বাংলাদেশ, সেনাবাহিনী আমার অহংকার, গণটক স্বতন্ত্র, আওয়াজ উদাও বাংলাদেশ, মেইল ঢাকা24.com, দেশে বিদেশে, ভয়েস অফ রাইটস, ট্রেন্ডিং বাংলাদেশ, ইনসাইড স্টোরি এবং ভাইরাল ফ্যাক্ট। উল্লেখ্য যে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান নাসির তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে মানবাধিকার লঙ্ঘনে, সেনাবাহিনীর সংশ্লিষ্টতার অভিযোগ এনে এদের বিচার দাবি
এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরোধিতা করতেছেন দীর্ঘ সময় ধরে। উদাহরণস্বরূপ 23 অক্টোবর লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন যে অপরাধী অফিসারদের জনগণের সামনে খুল্লা সুবিধা দেওয়া আসলে জেনারেল ওয়াকারের মাসল পাওয়ার প্রদর্শন। সেই মন স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই মন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার, সেই মন প্রফেসর ইউনূস। এভাবে ব্রিগেডিয়ার জেনারেল অংশরত হাসান নাসির 5 আগস্টের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে স্বাধীন মিলিটারি রিফর্ম কমিশন গঠনের প্রস্তাব দিয়েছিলেন। হাসান নাসির ডিজিএফআই পরিচালিত আয়নাঘর বন্দীদের মুক্তি দাবিতেও আন্দোলন করে আসতেছিলেন। তো উপরে উল্লিখিত 14টা ফেসবুক পেজের অন্তত 6টিতে বিভিন্ন সেনা কর্মকর্তাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কাজ করছেন এমন একজনকে নিয়ে নেতিবাচক বিজ্ঞাপন দেখা গেছে। তিনি হচ্ছেন বাংলাদেশ গুম কমিশন সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস। তো এই 6টি ফেসবুক পেজ হলো সিঙ্গেল স্কোয়াড, নেসপেপ, আওয়াজুদ্দা বাংলাদেশ, মেইল ঢাকা24.com এবং ট্রেন্ডিং বাংলাদেশ এবং ভাইরাল ফ্যাক্ট। তো হাসান নাসির ও মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিজ্ঞাপন প্রচার করা পেজের তালিকার বাইরে আরো অন্তত 4টি পেজে 14 থেকে 25 অক্টোবর 2025 সালের মধ্যে মোট 10টি নেতিবাচক বিজ্ঞাপন প্রচার করা হয়েছে নাবিলা ইদ্রিসের বিরুদ্ধে। সেই পেজগুলো হলো সমকালীন বাংলাদেশ, পাওয়ার অফ পিপল, নতুন দিগন্ত এবং বিডি নিউজ। বিজ্ঞাপনগুলোর মূল বয়ান হচ্ছে নাবিলা ইদ্রিস গুম কমিশনকে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন হাতিয়ার বানাচ্ছেন এবং সেনাবাহিনী ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চালাচ্ছেন। এতে সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এই বক্তব্যগুলোই বারবার ফিরে আসছে এই ফেসবুক পোস্ট বুস্টে। মেইল ঢাকা24.com, পাওয়ার অফ পিপল এবং আওয়াজুদ্দা বাংলাদেশ, নেসপেপ, সমকালীন বাংলাদেশ এবং আরো কয়েকটি পোস্টে হুবহু একই ভাষায় মিডিয়া ট্রায়াল, প্রাতিষ্ঠানিক সুনাম নষ্ট, এই কথাগুলো বেশি বেশি করে প্রচার করে দেখা গেছে। এবং কোথাও কোথাও বলা হচ্ছে যে এই নাবিলার কারণ নাকি জাতিসংঘ মিশনের সম্ভাব্য ক্ষতিও হতে হইতেছে। আবার এই ভাইরাল ফ্যাক্ট এবং সিঙ্গেল স্কোয়াড এই 2টি পেজে নাবিলার সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে যুক্ত করে অভিযোগ করা হয়েছে যে তারা নাকি উভয় মিলে ন্যায় বিচার নিশ্চিত করে নয়, বরং নির্বাচন পূর্ব সময়ে সেনাবাহিনীকে চাপে ফেলার কৌশল অবলম্বন করতেছে। সবচেয়ে বেশি বিজ্ঞাপন হয়েছে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে। পুরো সংঘবদ্ধ ক্যাম্পেইনটিতেই সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেখা গেছে লেখক ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে। 2024 অক্টোবর থেকে চলতি অক্টোবর 27 তারিখ পর্যন্ত 50-এর অধিক ফেসবুক পেজ থেকে পিনাকি ভট্টাচার্যের নানান কার্যক্রমের সমালোচনা করে 416টি বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। তবে এর বেশিরভাগ বিজ্ঞাপন চলতি বছরের জুন থেকে অক্টোবরের মধ্যে প্রচারিত এবং এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি প্রচারিত হয়েছে সেপ্টেম্বর অক্টোবর মাসে। কোনো কোনো বিজ্ঞাপনে তার সমালোচনা এককভাবে করা হয়েছে, আর কখন তার সঙ্গে যুক্ত করা হয়েছে সাংবাদিক ইলিয়াস এবং সাংবাদিক কনক সরোয়ারকে। এছাড়াও কিছু বিজ্ঞাপনে কর্নেল মুস্তাফিজুর রহমানকেও পিনাকির সাথে জড়িয়ে সমালোচনা করা হয়েছে। যেমন গত 21 সেপ্টেম্বর বাংলার বাণী নামে একটি ফেসবুক পেজ থেকে ব্লগার পিনাকি ভট্টাচার্যকে নিয়ে একটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশন ছিল 2008 সালে ভয়াবহ নকল ওষুধ কেলেঙ্কারি নেপথ্যে পিনাকি ভট্টাচার্যের নাম আজ উচ্চারিত হয়। তার কোম্পানি সরবরাহ করা কালাদরের ওষুধে কার্যকরী উপাদান না থাকায় 289 জন রোগীর মৃত্যু হয় এবং হাজারো মানুষ মারাত্মক জটিলতায় ভোগে। এই ঘটনায় প্রমাণ করে যে জনগণের জীবন নিরাপত্তা বিশ্বাসকে উপেক্ষা করে মুনাফার লোভে কিভাবে মানুষের মৃত্যু ডেকে আনা হয়েছিল, অথচ আজও বিচার হয়নি, বরং তিনি বিদেশে বসে ভুয়া তথ্য এবং প্রচারণা করে যাচ্ছেন। সাথে একটি ফটো কার্ড যুক্ত করা হয়েছিল যার শিরোনাম ছিল যে পিনাকি নকল ওষুধ কেলেঙ্কারিতে 289 জন রোগীর মৃত্যু। এই ফটো কার্ড সহ পোস্টটি করা হয় 21 সেপ্টেম্বর বিকাল 4:59। এখন এই একই ক্যাপশন দিয়ে সার্চ দিয়ে দেখা যায় যে একই ফটো কার্ড একই ক্যাপশনে আর অন্তত 7টি ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে সেপ্টেম্বরের 21 তারিখে বিকাল 4টা থেকে 5টার মধ্যে। অর্থাৎ 1.5 ঘন্টার মধ্যে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে একই ক্যাপশন এবং ফটো কার্ড বিভিন্ন ডিজাইনে প্রকাশ করা হয় ওই ফেসবুক পেজগুলোতে। বাকি পেজগুলোর নাম হচ্ছে গণটকস্বতন্ত্র, উইকিলিক্স V2, স্বদেশ সংস্কার, সময়ের অসঙ্গতি, ফ্ল্যাশ ফ্লিড, বিবর্তন। পিনাকি এবং কালাজ্বর কিওয়ার্ড সার্চ করে দেখা যায় যে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে 2008 সালের 8 অক্টোবর, যা eBanglahealth.com নামে একটি ওয়েবসাইটে পুনঃপ্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে কালাজ্বর নির্মূলে স্বাস্থ্য অধিদপ্তর গত মে মাসে রোগীদের যে মিল্টেফস ক্যাপসুল খাওয়ানো হয়েছিল তার কার্যকারিতা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গত 11 সেপ্টেম্বর ক্যাপসুলটি দিয়ে কালাজ্বরের চিকিৎসা বন্ধ করে দেয়। ঔষধ প্রশাসন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান
পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ক্যাপসুলটি উৎপাদন, মজুদ ও বিপণন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এবং প্রতিবেদনে প্রতিষ্ঠানটির তৎকালীন চিফ অপারেটিং অফিসার হিসাবে পিনাকি ভট্টাচার্যের বক্তব্য উদ্ধৃত হয়েছে। এছাড়া ঘটনাটি নিয়ে পিনাকি তার ব্যক্তিগত ওয়েবসাইটেও নিজের বক্তব্য প্রকাশ করেছিলেন 2019 সালে। তবে এই মিল্টেফস বা মিল্টেফসিনের কারণে বাংলাদেশে 289 জন শিশু মারা গেছে এমন কোন খবর কোন বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। মূলত চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল কথাতে পপুলার ফার্মাসিউটিক্যালস এর ওষুধের কারণে 289 জন মারা যাওয়ার দাবিটা প্রথম উঠে আসে। এই দাবিটা করেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। এক হিসাবে এমন মৃত্যুর খবর এনেছে বলে দাবি করলেও সেই হিসাবের পক্ষে মঞ্জুর আহমেদ চৌধুরী কোনো সূত্রের উল্লেখ করেননি। সেটি পরে একাধিক সংবাদ মাধ্যম হয়ে সংঘবদ্ধ ফেসবুক প্রচারণায় উঠে আসে এবং অনুসন্ধানে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে বিজ্ঞাপন প্রচারকারী পেজগুলো সব একরকম না এবং একই জায়গা থেকে কিন্তু প্রচলিত না। কয়েকটি পেজের আচরণ এবং পরিচালনাকারীদের মধ্যে কিছুটা সামঞ্জস্য থাকলেও অন্য আরো কয়েকটি পেজের আচরণ এবং পরিচালনাকারীদের মধ্যে ভিন্ন রকম সামঞ্জস্য পরিলক্ষিত হয়। একইভাবে এসব পেজ আবার একাধিক গুচ্ছ বা ক্লাস্টারে বিভক্ত। যেমন পিনাকি ভট্টাচার্যকে নিয়ে সেপ্টেম্বর মাসের শেষের দিকে একসঙ্গে বেশ কয়েকটি পোস্ট এবং বিজ্ঞাপন প্রচার শুরু করা যে 8টা পেজের কথা বলা হয়েছে সেগুলোকে কিন্তু একই গুচ্ছ হিসেবে চিহ্নিত করা যায়, মানে এগুলো একই লোকের দ্বারা প্রচারিত। পিনাকি সংক্রান্ত এক একটি পোস্ট এই 8টা পেজে নিজেদের মধ্যে কপি পেস্ট করে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হুবাহু একদম পোস্ট বুস্ট করা হয় এবং পিনাকিকে নিয়ে যে বুস্ট করা হয় এগুলো আবার অন্য পেজে দেখা যায় না, অন্য পেজে আবার অন্যরকম। আবার এই 8টা পেজের যে অ্যাডমিন আছে তাদের লোকেশনও কিন্তু এক জায়গায়। যেমন প্রতিটা পেজেই 3 জন বা 4 জন করে অ্যাডমিন রয়েছেন, কিন্তু প্রত্যেকটি পেজেই একজন অ্যাডমিন থাকেন কানাডা। খেয়াল করেন, প্রত্যেকটা পেজে, একটা পেজে তো 2 জন 3 জন করে অ্যাডমিন থাকে, প্রত্যেকটা পেজেই একজন অ্যাডমিন থাকেন কানাডা বলে পেজ ট্রান্সপারেন্সিতে দেখা যায়। এছাড়া প্রত্যেকটি পেজের বাকি অ্যাডমিনরা বাংলাদেশে থাকেন। এইরকম আরো 10টির মতো পেজকে আবার আরেকটা ভাগে ফেলা যায়। সেখানে ওই পেজগুলো খোলার সময় সময়কালে এক, পোস্টও এক সময় দেয়, বুস্টও এক সময় করায়, ওই কপি পেস্টও একদম একই, এবং পেজের অন্যান্য পোস্টের বিষয়বস্তু এবং অ্যাডমিনদের লোকেশন বিবেচনায় এগুলো মিলে যায়। তো এই চিহ্নিত 67টি ফেসবুক পেজের মধ্যে বেশ কয়েকটি রয়েছে যেগুলো কয়েক বছর আগে খোলা। এসব পেজের একটি কমন বৈশিষ্ট্য হলো পেজগুলোর নাম বারবার পরিবর্তিত হয়েছে বিভিন্ন সময়ে। যেমন এক্সপ্রেস নিউজ পেজটি নাম একদম শুরুতে ছিল সাংবাদিক সাইফুল ইসলাম, পরে নাম বদলে হয় সিএসটি জার্নাল, পরে নাম দেওয়া হয় ব্যাচেলর পয়েন্ট অল সিজন, এরপরে আবার নাম বদলে রাখা হয় ব্যাচেলর পয়েন্ট সিজন 4, কিছুদিন পরে নাম বদলে রাখা হয় খাগড়াছড়ি এক্সপ্রেস। আবার বাংলার বাংলা পেজটির একদম শুরুতে 2017 সালের নাম ছিল সিএসটি ফটোগ্রাফি, পরে নাম দেওয়া হয় সিএসটি ট্যুর, পরে নাম হয় অর্গানিক প্রোডাক্ট অফ সিএসটি, এরপর হয় ড্রিম আভেরি। আবার ভয়েস অফ রাইটস পেজটি 2024 সালের ডিসেম্বরে করার সময় নাম ছিল আলহামদুলিল্লাহ। তো এই বিজ্ঞাপনগুলোতে টার্গেটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যক্তি আক্রমণমূলক শব্দের ব্যাপক ব্যবহার দেখা গিয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীকে আবার ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে। যেমন পিনাকিকে গুজববাজ, ভণ্ড, রাষ্ট্রবিরোধী, ভারতের গোয়েন্দা সংস্থা আলাদা হিসাবে বর্ণনা করা হয়েছে। সাংবাদিক ইলিয়াসকে হলুদ সাংবাদিক হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং কনক সরোয়ারকে 3 বান্দরের একজন হিসাবে উপস্থাপন করা হয়েছে। এগুলো বুস্ট করা হয়েছে আবার ফেসবুকে পোস্ট দিয়ে। আবার গণ টকশোতন্ত্র পেজের পোস্টে বলা হয় পিনাকি ভট্টাচার্যের মতো ইতিহাস বিকৃতিকারীরা বিদেশি এজেন্ডা চালিয়ে দেশকে বিভ্রান্ত করতে চায়, স্বাধীনতার গৌরব অক্ষুণ্ণ রাখতে এখনই এসব অপপ্রচারের বিরুদ্ধে মুখোশ উন্মোচন করুন। জেন জেড ন্যাশন পেজে বলা হয় যে ইলিয়াস হোসেন সাংবাদিক হিসাবে সোশ্যাল মিডিয়ায় পার্সোনালিটি হিসাবে বিতর্কিত। বিতর্কের কারণ মুখের ভাষা, সেখানে সাংবাদিক সুলভ অবজেক্টিভিটি থাকে না। এক্সপ্রেস নিউজ পেজ থেকে পোস্টে বলা হয় যে পিনাকি ইলিয়াস গং তাদের অতি প্রিয় প্রার্থীর ভরাডুবি আজ করে ডাকসু নির্বাচন নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছে। উদ্দেশ্য স্পষ্ট, সংঘর্ষবাদী শেষে সেনাবাহিনীকে দোষারোপ করা। পিনাকি ইলিয়াস গং গুজববাজদের প্রতিহত করুন। তবে অনেক বিজ্ঞাপনে আবার সেনাবাহিনী, সেনাপ্রধানের পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর বা ডিজিএফআই কে ইতিবাচক ভাবে উপস্থাপন করা হয়েছে, বলতেছে এরা ভালো, অর্থাৎ ডিজিএফআই কে
আলোচ্য 7 ব্যক্তি কর্তৃক নেতিবাচক ব্যবস্থাপন করা হলে তা নিন্দা করা হয়েছে। যেমন চেতনা বাংলাদেশ পেজে বলা হয়েছে যে কে জানতো খুন হবে, কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে হবে, তাহলে পিনাকি ইলিয়াস কেন বিএনপি কে বাঁচাতে সেনাবাহিনী বিজেপিকে দোষারোপ করতেছে। বাংলা ইমোশন পেজে লেখা হয়েছে যে বাংলাদেশে গোয়েন্দা সংস্থা না থাকলে উপকার হবে ভারতের, অবাধে এখানে সে কাজ করতে পারবে। পিনাকির এজেন্ডা আসলে ভারতের এজেন্ডা, পিনাকির দালাল। ভয়েস অফ রাইটস পেজে বলা হয় যে ডিজিএফআই বিলুপ্তির উস্কানি পিনাকির ভয়ঙ্কর ভবিষ্যতের সামনে দেশ। ন্যাশনাল এবং বাংলাদেশ মিলিটারি ইনসাইডার পেজের বিজ্ঞাপনে লেখা হয়েছে যে 5ই আগস্ট উত্তাল দিনে তিনি খুব নীরবেই শেখ হাসিনার কাছে গিয়েছিলেন, মানে ওই যে সেনাপ্রধান আর কি, তার সেই নীরবতা ছিল একটি অদম্য ঘোষণা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যার এমন একটি নাম যা এখন অনেকের কাছে বিশ্বাস এবং স্থিতিশীলতার প্রতীক। অপ্রতিরোধ বাংলাদেশ পেজে বলা হয়েছে যে 5ই আগস্টের পর দেশের সামনে 3টা বড় দায়িত্ব ছিল: জুলাই হত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার আর নির্বাচন। কিন্তু দেশের ভেতরে বাইরে এক গোষ্ঠী ইলিয়াস পিনাকিগণ প্রতিদিন সেনাবাহিনীকে টার্গেট করে অপপ্রচারে ব্যস্ত। পাওয়ার অফ পিপল পেজে লেখা হয় পিনাকি গণদের সবচেয়ে বেশি ফেল হচ্ছে কোন নিয়ে গুজব, কারণ দেশের মানুষ জানে যে সেনাপ্রধান গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা করতে সর্বোচ্চ সচেষ্ট। ভয়েস অফ রাইটস পোস্টে বলা হয় যে সেনাবাহিনী আস্থার প্রতীক। বাংলাদেশের ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে যে সেনাবাহিনী মাঠে থাকলেই জনগণ আশ্বস্ত হয় এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানোর দাবি মানে এই আস্থাকে ভেঙে দেওয়া। তার মানে সেনাবাহিনীর পক্ষেই এই অনেক ফেসবুক পোস্ট বুস্ট করা হয় এবং এই প্রচারণায় ডিফেক্ট চরিত্র ব্যবহার করা হয়। যেমন পিনাকি ভট্টাচার্য সংক্রান্ত ফেসবুক বুস্টের পোস্টগুলোতে তালিকায় জাহিদ হাসান জুয়েল নামে একটি ফেসবুক পেজ বা ডিসেন্টে নজরে আসে। এই জাহিদ হাসান জুয়েল নামের এই পেজটি পিনাকির বিরুদ্ধে অন্তত 6টি ফেসবুক পোস্ট বুস্ট করায়। এই পোস্টের কথাই ছিল যে পিনাকির লক্ষ্য নয় বিচার নয়, রাজনৈতিক। এছাড়া ডিজিএফআই এর বিলুপ্ত সমালোচনা করা বিজ্ঞাপনে পিনাকির কিছু বক্তব্য ভুল দাবি করে সেগুলো যাচাইয়ের আহ্বান জানানো হয় এবং একটি বিজ্ঞাপনে বলা হয় যে গত আগস্টে জাতীয় পার্টি অফিসের সামনে নুরুল হক নুরুর উপর যে সেনাবাহিনীর যে হামলা, এই হামলা ছিল পরিকল্পিত। এতে নাকি ইলিয়াস এবং পিনাকি হুমকি দিয়ে বা উস্কানি দিয়ে সেনাবাহিনীকে দিয়ে এই হামলাটা করিয়েছে। এবং এই পেজটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গত বছরের 24 অক্টোবর চালু হয়েছে এই পেজটি এবং শুরুতে জেড ফ্যাক্ট চেক, তারপর 1 মিনিট ফ্যাক্ট চেক এবং সর্বশেষ জাহিদ হাসান জুয়েল নামে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুরুতে এই পেজটিকে তথাকথিত ফ্যাক্ট চেক রিপোর্ট পোস্ট করা হলেও পরে চলতি বছরের আগস্ট থেকে ভিডিও অ্যানালিসিস প্রকাশ করা শুরু করে পেজে একাধিকবার জাহিদ হাসান জুয়েলের পেজে লেখা হয়েছে রাজনৈতিক বিশ্লেষক, কিন্তু অনলাইনে নানাভাবে সার্চ করেও এই নামে কোনো রাজনৈতিক বিশ্লেষকের কোনো লেখা বা ছবি বা ভিডিও এই পেজের বাইরে আর কোথাও পাওয়া যায়নি। এছাড়া এই পেজ এবং একই নামের ইউটিউব চ্যানেলের ভিডিও বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে ভিডিওতে একজন ব্যক্তি কথা বললেও তার চেহারা মডিফাই করার ক্ষেত্রে এআই এর সহায়তা নেওয়া হয়েছে একাধিকবার ভিডিও বিশ্লেষণে, কারণ এই চেহারার সঙ্গে বাস্তবের চেহারার বেশ কিছু অসামঞ্জস্য ধরা পড়ে, মানে নিজের চেহারা দেখাতে পারে না। যেমন 2রা সেপ্টেম্বর এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয় যার শিরোনাম ছিল নূরের উপর হামলা নিঃসন্দেহে পরিকল্পিত। সেখানে জাহিদ হাসান জুয়েলকে কথা বলতে দেখা যায়, কিন্তু দৃশ্যত তাকে একটু বয়স্ক বলে মনে হয়। ঠিক 2 দিন পর 4 সেপ্টেম্বর তিনি ওই একই চ্যানেলে আরেকটি ভিডিও পোস্ট করে বিশ্লেষণ করেন। সেখানে তাকে আগের চাইতে অনেক তরুণ এবং ভিন্ন মনে হয়। এছাড়া প্রায় প্রতিটি ভিডিওতে তার হাতে থাকা ঘড়ির টাইমের কাঁটাগুলো একই জায়গায় দেখা যায়। মানে যখনই সে ভিডিও বানায় তখন হাতে ঘড়ি দেয় না, ওই যে ঘড়ি পরে না, ওই ঘড়ির কাঁটাগুলো একই টাইমে, মানে ওই সবগুলো ভিডিওতেই ওই ঘড়িতে শর্টে বাজে থাকে দেখা যায়, যা এডিট করা কোনো টেমপ্লেটের প্রতি ইঙ্গিত বহন করে। মজার বিষয় হলো এই পেজটি প্রতিনিয়ত পিনাকি ভট্টাচার্যকে নিয়ে কঠোর সমালোচনামূলক টেক্সট ও ভিডিও প্রকাশ করে গেলেও একদম শুরুতে কিন্তু এই ইউটিউব চ্যানেলটা ফলোয়ার জোগাড় করার জন্য বা সাবস্ক্রাইব জোগাড় করার জন্য যে প্রমোশনাল বিজ্ঞাপন দিয়েছিল ওই যে ফেসবুক বা ইউটিউবে, সেখানে পিনাকি ভট্টাচার্যের ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছিল যে যারা পিনাকি দাদাকে ভালোবাসেন তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তারা প্লিজ দয়া করে আমার ফেসবুক পেজটা ফলো দিন। অর্থাৎ পেজটির অ্যাডমিন পাঠককে বিভ্রান্ত করে
তার ফলোয়ার বানানোর চেষ্টায় এটা স্পষ্ট যে এটা একজন পেশাদার রাজনৈতিক বিশ্লেষকের কাজ হতে পারে না, তিনি একজন পেশাদার রাজনৈতিক ব্যক্তি নন। দর্শক, রিপোর্টটা শেষ করলাম, অনেক বড় রিপোর্ট, এবং এই রিপোর্টটা দ্য ডিসেন্ট প্রকাশ করেছে, খুবই ভালো একটা রিপোর্ট করেছে। এবং তাহলে আমরা বুঝলাম যে আসলে এই পলাতক লীগেরা টাকা পয়সা কিভাবে খরচ করতেছে। ফেসবুক পেজের পিছনে তাদের কয়েক কোটি টাকা খরচ আছে, প্রতি মাসে কয়েক কোটি টাকা খরচ এই ফেসবুক পেজে বুস্ট করে। যারা যারা এই জুলাই আন্দোলনের পক্ষে, যারা যারা এই সেনাবাহিনীর অভিযুক্ত সেনা এবং যারা যারা অভিযুক্ত সেনা সদস্যদের বিচারের পক্ষে, তাদের বিরুদ্ধে এই সংঘবদ্ধ অনলাইন ক্যাম্পেইন চলতেছে, ফেসবুক পোস্টে বুস্ট করে এগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে। এরকম হাজার হাজার আছে, এখানে তো অল্প কয়টা দিছে, হাজার হাজার আছে, এরকম হাজার হাজার, এবং কয়েকশো কোটি টাকা দিয়ে তারা এই ফেসবুক পোস্টে বুস্ট করাচ্ছে।